আচ্ছা, আগের দিন আমরা কি করেছিলাম? হ্যাঁ, আগের দিন কি করেছিলাম? আচ্ছা, জটিল সংখ্যার অ্যামপ্লিচিউড আর আর্গুমেন্ট এগুলো পড়েছিলাম। আর অ্যামপ্লিচিউড আকার আসেনি? ও হ্যাঁ, ওই দিন আসেনি তো, ওরা কেউ আসেনি, ভিডিও দেখেনি। ভিডিও দিয়েছিলাম তো, একটু দেখতে হবে না? দেখতে হবে। আজকে কী বুঝতে পারবো? কিছুই বুঝতে পারবো না। ভিডিও দিয়েছিলাম তো আমি, ওই জন্য কিছুই বুঝতে পারবো না আজকে। আচ্ছা, এমসিকিউগুলো বোঝা যাচ্ছে না? আচ্ছা, এমসিকিউগুলো বলে দিচ্ছে, অসুবিধা নেই। তালাহার কোনগুলো হয়নি? উদাহরণ 6। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। পেজ নাম্বার জটিল রাশি উদাহরণ 6। উদাহরণ 6 মানে ওই 6-এর 1 না 2? 1। 6-এর 1 দিয়েছিলাম। √3 পেজ নাম্বার 275। √3 - i এটাকে মডিউলাস অ্যামপ্লিচিউড আকারে প্রকাশ করতে বলেছিলাম। তো এটা হবে না কেন? অ্যামপ্লিচিউডটা বের হয়েছে? 6-এর 1 নম্বর বলছে হয়নি। উদাহরণ 6-এর 1 লাস্টেরটা হচ্ছে না। আচ্ছা দেখছি। ইমরান হয়েছে? 6-এর 1 নম্বরটা হয়েছে? 6-এর 1 নম্বরটা হয়েছে? 6-এর 1 দেখে দেখে তাহলে কি লাভ হলো? আমি দেখছি। করুক, আমি বলে দিচ্ছি কত আছে। আচ্ছা ঠিক আছে, 6-এর 1 এটা নাকি? এটা তো আচ্ছা, তো আমরা এখানে আগে tan থিটা মানটা বের করি। ঠিক আছে, তো tan থিটার মানটা কত হবে? এটা 1, এটা √3। ঠিক আছে, বুঝতে পারছি। বই পরে দেখবো, আগে এটা বুঝতে পারছি। কেন নিজের বই আনছি না কেন একদিনও? হ্যাঁ, তাই ভারী হচ্ছে বলে লোকের বই নেবো, এরকম হয় কখনো? আচ্ছা, তো tan থিটার মানটা 1/√3। আচ্ছা, এবার এই 1/√3 tan কত ডিগ্রির মান? tan 30 ডিগ্রির মান। তাহলে এখান থেকে আমরা থিটার মানটা কত পেলাম? 30 ডিগ্রি। এত দূর সরে বেরিয়েছিল। আচ্ছা, এরপর কিছুই বুঝতে পারবে না আজকে। আচ্ছা, এরপর আমাকে জানতে হবে যে কি থিটার মানটা কি হলো? 1/√3 tan কত ডিগ্রির মান? tan 60 মান, tan 30 ডিগ্রির মান। না 60 হবে না, 30 হবে। এইবার এই জায়গাটা কার? জায়গাটা মানে কোন, এই বিন্দুটা কোন পাদে আছে? বিন্দুটা কোন পাদে আছে? কি করে 1 নম্বর? 1 নম্বরে দুটোই পজিটিভ হবে। বিন্দুটা কত নম্বর পাদে আছে? আগের দিন কি শিখালাম তাহলে? থিটাটার মানটা কেন ধরতে দেখতে হবে আমাকে? বিন্দুটা কোন পাদে আছে? বিন্দু √3 - 1, √3, -1 কোন পাদে আছে? √3 - 1 কোন পাদে? দ্বিতীয় বলছিলাম কেন? চতুর্থ বলছিলাম। ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, চতুর্থ পদে আছে বিন্দুটা। তো চতুর্থ পদে যখন বিন্দু থাকে তখন সূত্র কি বলেছিলাম? যেটা বের হলো ওটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যামপ্লিচিউড জেডটা কত হবে? অ্যামপ্লিচিউড জেডটা পেয়ে গেলাম আমরা -30 ডিগ্রি। নিশ্চয়ই সবার ক্লিয়ার? আচ্ছা, এইবার আমাদেরকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে আমাকে কী বলেছিল? মডুলাস অ্যামপ্লিচিউড প্রকাশ করতে বলেছিল। তো মডিউলাস অফ জেডের মানটা কত হবে? সেটার মানটা হবে √3 তার স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার। তার মানে আলটিমেটলি এখান থেকে 2 পাবো আমি। ঠিক আছে, তাহলে মডুলাস অ্যামপ্লিচিউড আকার অতএব জেডকে আমরা কীভাবে লিখতে পারবো? প্রথমে বলেছিলাম আরটাকে লিখতে হবে। আর মানে হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, তারপরে কি বলেছিলাম? কস থিটা মানে কস -30 ডিগ্রি প্লাস আই ইন্টু সাইন -30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কসটা মাইনাসটা খেয়ে নিল। ঠিক আছে, শান্তি সবাইকে বুঝতে হবে। কস 30 আর এই সাইন মাইনাসটাকে বাইরে বের করে দিল। ঠিক আছে, তাহলে -i সাইন 30 ডিগ্রি। আচ্ছা, এই হচ্ছে কি আমার কাছে ওই জটিল সংখ্যাটার মডিউলাস অ্যামপ্লিচিউড আকার। ঠিক আছে,
হ্যাঁ কেন হয়নি? ওটাই তো বলেছিল, এইটাই তো হচ্ছে কি আমার কাছে আলফা, তাই না? এই যে এই অ্যাম্পলিটিউড অফ জেড, এটার মানেই তো এটাই আমার কাছে আলফা, আর মডিউলাস জেড মানে এইটাই আমার কাছে আর। লাস্টের সূত্র কি বলেছিল মডুলাস অফ জেডের? বলেছিল যে জেডকে লিখতে গেলে প্রথমে আরটাকে লিখে দাও, তারপরে কি লিখে দাও, কস আলফা প্লাস আই সাইন আলফা, ব্যাস ওটাকে ইউজ করো। বুঝতে পারলাম তো? মডিউলাস অ্যাম্পলিটিউড আকার, তাহলে বুঝতে পারলাম কেন পারিনি অঙ্ক, সহজ অঙ্ক ছিল তো এটা। আচ্ছা এখানে লিখতে হবে যেহেতু বিন্দুর চতুর্থ পাদে অবস্থিত, তারপর লিখতে হবে যেহেতু বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত, তাই জন্য আমরা এখানে অ্যাম্পলিটিউড অফ জেডটা -30 করলাম। তো ভিডিওটা দেখবো পারবে, তাহলে পরে সব বুঝতে পারবো, একটু দেখে আসতে হবে তো, ভিডিও দিয়েছি মানে গ্রুপে। এখানে থিটা -45 ডিগ্রি করে, তো এখানে মাইনাস দিয়ে হয় না, মানে জায়গা রাখার দিলওয়ার বলছে 9 নম্বরটা সমস্যা। তো আমি বলছি যে যদি একটা জটিল সংখ্যা উপরে Z1 হয় আর নিচে একটা জটিল সংখ্যা Z2 হয়, তো আমাকে এই জটিল সংখ্যাটা মানে ভাগ করার পর তার অনুবন্ধী বের করতে বলেছে। আমি কি করতে পারি, আমি উপরেরটাকে আলাদা করে অনুবন্ধী করে দেবো, নিচেরটাকে আলাদা করে অনুবন্ধী করে দেবো, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে এখানে কি আছে, এখানে আছে এক্স প্লাস আইওয়াই বাই এক্স মাইনাস আইওয়াই, তাহলে এক্স প্লাস আইওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস আইওয়াই, এটার অনুবন্ধী করতে গেলে আমি কি করব, উপরে এক্স প্লাস আইওয়াই তার অনুবন্ধী করব, আর নিচে এক্স মাইনাস আইওয়াই তার অনুবন্ধী করব। ঠিক আছে, তাহলে এক্স প্লাস আইওয়াই অনুবন্ধী হবে এক্স মাইনাস আইওয়াই, আর এর অনুবন্ধী হবে এক্স প্লাস আইওয়াই, এটাই অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হবে, এটাই তো নিয়ম অনুবন্ধীর। হ্যাঁ বই আমি এটা বুঝতে পারলাম কি, ব্যাস তাহলেই হবে। এরপরে বলি এমসিকিউগুলো কী কী সমস্যা, তালা কী কী সমস্যা আছে? 3 নম্বরটা, আচ্ছা 3 নম্বরটায় সমস্যা আছে বলছে, আগে দেখি 3 নম্বরটা কী আছে। এমসিকিউ 3 নম্বর, হ্যাঁ দুটো কোনো জটিল সংখ্যাকে তুলনা করা যাবে না এরকম করে। ঠিক আছে, যে আমি একটা এই যে একটা জটিল সংখ্যা দিলাম 2 + 5i, আর একটা জটিল সংখ্যা দিলাম 3 - 7i, এদেরকে আমি তুলনা করতে পারবো না। ঠিক আছে, তুলনা করাই যাবে না। ঠিক আছে, কোনো জটিল সংখ্যাকে, তাহলে এদের কোনটা অ্যান্সার হবে, এদের কোনোটিই নয়। ঠিক আছে, মানে কে বড় কে ছোট তুলনা করা যায় না জটিল সংখ্যাকে। ঠিক আছে, যদি বলতো যে হ্যাঁ এর মডিউলাস আর এর মডিউলাস, তখন তুলনা করতে পারতাম। তখন কী দেখতাম, এর মডিউলাস মানে কত, √2a² + 5² আর এর মডিউলাস মানে 3a² + 7², যারটা বড় হতো সে তাকে বড় বলতাম, কিন্তু মডিউলাস যেহেতু দেয়নি তাই তুলনা করা যাবে না কোনোভাবেই। ঠিক আছে, বুঝতে পারছি। আসিফ হোমওয়ার্ক করেনি আজকে? করেছি, সবগুলো হয়েছে। এমসিকিউ কোনটা করাবো এরপর? 6 নম্বর। আচ্ছা জেড ইকুয়ালস টু -2 সংখ্যার অ্যাম্পলিটিউড। আচ্ছা দেখে বুঝতে হবে অ্যাম্পলিটিউড জিনিসটা আমি কি বলেছিলাম, বলেছিলাম যে বিন্দুটা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা তৈরি করবে সেটা তো অ্যাম্পলিটিউড। আচ্ছা তো জেড সমান কত আছে, -2, তার মানে +0 × i বললি, তাহলে যেহেতু পরের বারটা নাই, তাহলে বিন্দুটা কত, -2, 0। সবাই বুঝতে পারছি? আচ্ছা -2, 0 মানে যদি আঁকি বিন্দুটা, তাহলে এক্সের দিকে বলেছে -2, তার মানে এখানে, আর 0 মানে এখানেই থেকে গেল, তাহলে বিন্দুটা কোথায় আছে, এখানে। আচ্ছা তো আমি যদি এই অ্যাঙ্গেলটা বলি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, কিন্তু আমি কোণটা নিচ্ছি কোন দিক দিয়ে, ঘুরে কাটার দিকে, আমার কথা নিতে হবে বিপরীত দিকে, তাহলে অ্যান্সারটা কত, -90 ডিগ্রি। বুঝতে পারলেন? ঠিক তো, লিখে দেবো -90 ডিগ্রি। হ্যাঁ ঘুরে কাটার দিকে নিলাম তো আমি কোনটা, কিন্তু আমাকে তো ঘুরে কাটার বিপরীত দিকে নিতে হবে, এই জন্য -90 ডিগ্রি করে দিলাম অ্যান্সার। ঠিক আছে, কি পাত না বোঝা যাক, আমার তো কোণ নিয়ে কথা। অ্যাকচুয়াল সংখ্যাটা কী ছিল, কোণ দিয়ে দেখেছিলাম না, মানে অ্যাম্পলিটিউড মানে কি বলেছিলাম, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করবে তার আমি সেটাকেই বলছিলাম অ্যাম্পলিটিউড। তাই তো আমি যখন এঁকেছিলাম না, প্রথমে বলেছিলাম এইটা, এই যে করলো এটাই অ্যাম্পলিটিউড বলেছিলাম, তারপরে যখন এইখানে ছিল বলেছিলাম এই যে এইটা হলো অ্যাম্পলিটিউড, এবং প্রত্যেকটা বলেছিলাম না। তাহলে ক্লিয়ার হলো তো?
কোথায় অ্যান্সার আছে? -5 এর অ্যান্সার আছে? যা, -9, হ্যাঁ ওটাই তো আমি দেখছি -9 শুধু স্যার পাই মানে 180 ডিগ্রি আনসার দেওয়া আছে। কোথায় আছে অ্যান্সার? 180 ডিগ্রি অ্যান্সার দেওয়া আছে, মানে স্যার পাই না। পাই দেওয়া আছে অ্যান্সার। কী করে হতে পারে পাই? পাই বাই 2 হলো পাই বাই 3 শুধু অ্যানসার পাই বাই না, অ্যান্সার কোনটা আছে? অ্যান্সার পাই বাই ও অ্যান্সার পাই, পাই কী করে হতে পারে? -2, ও হো হো হো, আমি তো -2 এখানে কেন হবে? এটা তো ওয়াই অক্ষ, এটা তো ওয়াই অক্ষ, এক্স অক্ষের দিকে নেগেটিভ দিকে যাবো প্রথম। -2 তো এখানে, -2,0 তো এখানে বিন্দুটা হবে, তাহলে এই তো কোনটা কত? ব্যাস ওটাই অ্যান্সার। আমি তো যদি বিন্দুটা তো হতো 0,-2, তাহলে যেটা অ্যান্সার বের করলাম তাহলে ঠিক ছিল। ঠিক আছে, বুঝতে বলেছি। -2,0 আছে, তাহলে 180 ডিগ্রি পাই অ্যান্সার। হুম, তারপর এরপরে কোন ইকুয়ালস টু 3i, ওটা 7 নাম্বারটা চেষ্টা করবো সবাই এখন। 7 নাম্বারটা যেভাবে আমি করলাম, ভেবে ভাবালাম ওইভাবে করে ভাবতে হবে। ঠিক আছে, হ্যাঁ, যে এই যেটা 6 নাম্বারে যেভাবে করলাম ওইভাবে ভাবতে হবে। 3i মানে কত? 3i মানে হচ্ছে গিয়ে 0 + 3i, তাহলে বিন্দুটা কত? বিন্দুটা 0,3, তো 0,3 বিন্দুটা কোথায় যাবে? এই যে 0 আর 3 মানে এখানে, তাহলে এটা কত ডিগ্রি কোণ তৈরি করছে? ওটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে একটু অ্যান্সার আছে কিনা দেখে নেব। ঠিক আছে, 11 নাম্বারটা বলেছে ওমেগার পাওয়ার 242। আমি কি বলেছিলাম? সবসময় তিনের গুণিত আকারে ভাগ করে দেখতে হবে। তাহলে 242কে 3 দিয়ে ভাগ করছি, তাহলে কত আসবে? 3 × 8 = 24, 80, দুইটা বেরিয়ে আসলে মানে 80। তার মানে কি আমি কি লিখবো এটাকে? ω⁻80 × 3 + 2 লেখা যাবে। ঠিক আছে, হ্যাঁ, ওমেগার পাওয়ারটা তো এবার বলছি তো আস্তে আস্তে আমি। তাহলে এটা ω⁻80 × 3 × ω⁻2, নিশ্চয়ই ক্লিয়ার? আচ্ছা, এবার এটাকে লিখতে পারবো ω³ তার পাওয়ার 80 × ω²। ω³ এর মানটা 1 এর পাওয়ার যা কিছু করে না কেন 1ই থাকলো, আর 1 এর সাথে গুণ করলে ω²। ঠিক আছে, ω², অপশন ডি। বুঝতে পেরেছি তো? 13, এরপরে 13। আচ্ছা, 13 নাম্বারটা বলি তাহলে। 13 নাম্বারটা বলেছে যে এই ইন্টু এই একটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা। ঠিক আছে, তাহলে কি কি আছে? a + ib c + id, এটা গুণ করি আগে, দেখি গুণ করে কি আসছে দেখা যাক। ঠিক আছে, তারপরে ভেবে দেখবো। গুণ করলে a × c গুণ করলে ac, a × id, আচ্ছা, প্লাস ib × c প্লাস ib × id। ঠিক আছে, তাহলে ac থাকলো, এই দুটো বস্তু থেকে আমি i কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকলো? ad প্লাস bc, আর এখান থেকে i² এর মান কত হবে? -1 না? এই যে i আর এই যে i গুণ করলে i² মান -1 হয়, তাহলে -1 মাইনাস, তাহলে এটা কত হয়ে গেল? -bd। আচ্ছা, তাহলে ac - bd আর প্লাস i লিখে ad প্লাস bc। কি বলেছে? এটা একটা কি বলেছে? বিশুদ্ধ বাস্তব সংখ্যা। তাহলে বিশুদ্ধ বাস্তব সংখ্যা মানে উদাহরণ কত? 2, এটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা। কেন? কারণ এখানে কোনো কাল্পনিক পার্ট নাই বলে এটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা। তাহলে যে সংখ্যাটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা হবে তার কাল্পনিক পার্টটা 0 হবে। সবাই বুঝতে পারছি? তার কোনো কাল্পনিক পার্টই নাই বলেই তো বিশুদ্ধ সংখ্যা বলছি আমরা ওকে, নাকি? একটা জটিল সংখ্যার দুটো পার্ট, বিশুদ্ধ পার্ট, কাল্পনিক পার্ট। তো বিশুদ্ধ কখন হবে? ওটা একটা বাস্তব পার্ট আর কাল্পনিক পার্ট। তো ও পুরোপুরি বাস্তব কখন হবে? যখন কাল্পনিক পার্টটা 0 হয়ে যাবে, তাই তো? আবার শুধু কাল্পনিক কখন হবে? যখন বাস্তব পার্টটা 0 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এটা যেহেতু বিশুদ্ধ বাস্তব সংখ্যা, তাই আমরা ad প্লাস bcটাকে 0 বলে দেবো। তাহলে এটা এখান থেকে পেয়ে গেলাম ad = -bc। এটা অ্যান্সার আছে 13, অপশান 13। আচ্ছা, ওটাই আছে, অপশান ডিটাই আছে, ad প্লাস bc = 0। বুঝতে পেরেছি? ঠিক আছে, এরপরে কোনটা বলবো? 17 এমসিকিউ নাকি? দুটি জটিল সংখ্যা z1 ও z2 ক্ষেত্রে z1 + z2 = বাস্তব হলে z1 ও z2 পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হবে। ও আচ্ছা, এদের মধ্যে কোনটা সত্য জিজ্ঞেস করছে না?
17 নাম্বার কি বলেছে কোশ্চেনটাই? নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য? বলেছে জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা হলে, বিশুদ্ধ জটিল সংখ্যা মানে কি এই তাহলে বুঝবো, যদি জেড একটা বিশুদ্ধ জটিল সংখ্যা হয় তার মানে ওখানে কি কোনো বাস্তব পার্ট নাই, কোনো বাস্তব পার্ট নাই, তার মানে কি একটা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা আমি বলতে পারি 3i, কারণ কিছু না বাস্তব পার্ট নাই মানে 0 + 3i, বাস্তব পার্ট নাই, এটাকে কিন্তু বিশুদ্ধ কাল্পনিক পার্ট, কাল্পনিক রাশি বলছে এটাকে। আচ্ছা তাহলে এর বার নিলে কত হবে? -3i, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা এবার কি বলেছে, জেড মাইনাস জেড বার করলে 0 হবে, কই হচ্ছে না তো, জেড মাইনাস জেড বার করলে কি 0 আসছে? 3i + 3i 6i হয়ে যাচ্ছে, তাহলে 0 হচ্ছে না তো, তাহলে এটা তাহলে সত্য না? সত্য জিজ্ঞেস করেছে আমাকে একটা, কেন এটা হচ্ছে 3i জেড মাইনাস জেড বার না, আর তো জেডটার মান কত? তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল না, আজব তো। না বলছি জেড 3i এই তো, আর জেড বারটা -3i, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, হ্যাঁ। তারপরে বলেছে জেড একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে, এই যে এটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা নিচ্ছি 2, ঠিক আছে, তাহলে জেড বারটা কত হবে? 2ই হবে, কারণ কাল্পনিক পার্ট তো নাই, কাল্পনিক পার্ট থাকবে তারপর না মাইনাস লিখবো ওখানে, হ্যাঁ বুঝলাম। কাল্পনিক পার্টের সঙ্গে মাইনাসটা গিয়ে গুণ হয়, এখানে তো কাল্পনিক পার্ট নাই কিছু, মানে জেড বারটা স্যার 2ই থাকবে, তাহলে জেড প্লাস জেড বার কি 0 পাচ্ছি আমি, 4 চলে আসছে, 0 হচ্ছে কি হচ্ছে না, এটাও ভুল আছে। তারপরে বলেছে কোনো জটিল সংখ্যার বাস্তব অংশ তার মডিউলাসের থেকে বড় হতে পারে না। এই যে একটা জটিল সংখ্যা নিলাম 2 + 3i, তাহলে এটা হচ্ছে কি এর বাস্তব অংশ, তাই তো, আর এর যদি মডুলাসটা বের করতাম তাহলে কত আসতো? √2² + 3², তাই তো, বুঝতে পারছি। আচ্ছা তাহলে 2টা বড় হবে না এটা বড় হবে? 2 বড় হবে না এই মানটা বড় হবে? এই মানটা বড় হবে, মডুলাসের মানটা এবার এখানে কি বলেছে, বাস্তব অংশ তার মডুলাস থেকে বড় হতে পারে না, হ্যাঁ ঠিকই বলেছে, মডুলাস সবসময় বড় হবে। কেন? আমরা একটা ত্রিভুজ নিয়ে ভাবি, এই যে এটা যদি ভুবি হয়, এটা যদি লম্ব হয়, এর মানটা কি হয় সবসময়? a² + b², এই মানটা সবসময় বড় হয় না এই দুটোর থেকে, তার মানে এই যে মডিউলাসটা সবসময় বড় হবে, বাস্তব পার্ট বা কাল্পনিক পার্ট দুটোর থেকেই মডিউলাস সবসময় বড় হবে, ঠিক আছে, তবে এটা ঠিক কথা বলেছে একদম, যেটা বলেছে ঠিক আছে। 3 নম্বরটা, দুটো জটিল সংখ্যা জটিল ক্ষেত্রে z1 + z2 বাস্তব হলে z1 ও z2 পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হবে। আচ্ছা ডি নাম্বারটা কি বলছে দেখি, ডি নাম্বারটা বলছে দুটি জটিল সংখ্যা z1 ও z2 এর ক্ষেত্রে z1 + z2 বাস্তব হবে, তাই না, মানে তার মানে কি কাল্পনিক পার্টটা কেটে যাবে, বুঝতে পারছি, কাল্পনিকটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, z1 + z2, এই যে z = 2 + 3i, ঠিক আছে, আর জেড বারটা তাহলে কত দাঁড়াবে? 2 - 3i, তাহলে জেড প্লাস জেড বার করলে কি পাচ্ছি আমরা? 4, 2 3 3 কেটে যাচ্ছে, তাহলে যে জেড প্লাস z1 ও জেড বাস্তব, তার মানে কি যে দেখলাম জেড আর z1, আচ্ছা z1, আচ্ছা z1 আর এটা z2 দুটো সংখ্যা নিয়েছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা z1 এটা z2, তাহলে এটাকে এটা z1 এটা z2, তাহলে আপনি লক্ষ্য করব যে z1 + z2 বাস্তব কখন হলো? যখন z1 আর z2 পরস্পর অনুবন্ধী হলো তখনই, কারণ z1 + z2 করতে গেলে কাল্পনিকটা কাটবে তারপরেই তো বাস্তব হবে, তো কাল্পনিক কাটতে গেলে কখন কাটবে? যখন এটা একে অপরে অনুবন্ধী না হলে কি করে কাটতে পারে কাল্পনিক পার্টটা, বুঝতে পারছি, সবাই বুঝতে পারলাম। কাল্পনিক পার্টটা যদি কাটতে হয় তাহলেই তো মানে কাল্পনিক পার্টটা কাটতে হলে অনুবন্ধী হতেই হবে, না হলে হবেই না, ঠিক আছে, ওই জন্য তাহলে অ্যান্সারটা তার মানে 1 মিনিট, এটাও তো ঠিক আছে, বাস্তব অংশ তার মডুলাসের থেকে বড় হতে পারে না, অপশন কি অ্যান্সার কোনটা আছে? সি অ্যান্সার আছে, তো এটাও তো ঠিক লাগছে। দুটোর সঙ্গে z1 এর ক্ষেত্রে z1 + z2 = বাস্তব হলে z1 ও z2 পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হবে। আচ্ছা এটা আমি একটা উদাহরণ দিয়েছি হয়ে গেছে, কিন্তু এমন একটা উদাহরণ দিলাম যেখানে নাও হতে পারে, ভাবতে হবে, ঠিক আছে, উদাহরণ দিয়ে তো প্রমাণ করা যায় না কোনো দিনও, আমি একটা উদাহরণ দিলাম যার জন্য ঠিক আছে, কিন্তু অন্য উদাহরণ দিয়ে নাও হতে পারে। আচ্ছা আমি দেখছি, যেমন z1 + z2 কাল্পনিক পার্টটা কাটতে হবে, কাল্পনিক পার্টটা কেটে গিয়ে শুধু বাস্তব থাকবে, z1 ও z2 এর ক্ষেত্রে z1 + z2 বাস্তব হলে z1 ও z2 পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হবে।
বই আনছি না কেন? বই একদিনও দেখি না ওকে বই আনতে আমি, ভারী লাগছে বলে। আচ্ছা অনুবন্ধী, হুম আচ্ছা অনুবন্ধী Z1 প্লাস Z2টা বাস্তব হয়ে যাবে, মানে কাল্পনিক পার্ট কোনো থাকবেই না এখানে, তাই তো? হ্যাঁ, মাইনাস দিলে তো কাটবে না, না সেটা তো ওখানেই কাটাতে হবে তো আমাকে। Z1 প্লাস তখন তাহলে অনুবন্ধী হয়ে যাচ্ছিল তো, এখানে বলছে অনুবন্ধী না হলেও কাটবে। এটা ভুল বলছে তো, এটা ভুল বলছে না ওরা, এটাকে তো ভুল বলছে লাস্টেরটাকে। তার মানে কি অনুবন্ধী না হলেও কেটে যাবে, অনুবন্ধী না হলেও আমার শুধু বাস্তব পার্টটা পড়ে থাকবে, কিন্তু কী করে হবে সেটাই তো মাথায় আসছে না। ঠিক আছে, ভেবে বলছি এটা। ঠিক আছে, আপাতত সি নাম্বার ঠিক আছে, অসুবিধা নেই। ডি নাম্বারে থাকলো কনফিউশন। আর 18 নাম্বারটা হয়েছে Z1 Z2 দুটি পরস্পর অনুজোড়ী সংখ্যা হলে Z1 প্লাস Z2, আচ্ছা অনুবন্ধী হলে তো Z1 প্লাস Z2 মানটা তো বাস্তব হবে, এটা তো এখনই বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা একটু ভেবে দেখতে হবে, একটা উদাহরণ এমন খুঁজতে হবে যে অনুবন্ধী না হলেও Z1 প্লাস Z2টা বাস্তব হচ্ছে, এটা একটা উদাহরণ খুঁজতে হবে। এটা সবাইকে হোমওয়ার্ক দিলাম, ভেবে সবাই বাড়িতে দেখবো যে Z1 আর Z2 পরস্পর অনুবন্ধী হচ্ছে না, তা সত্ত্বেও Z1 আর Z2 যোগ করলে শুধু বাস্তবটা পড়ে থাকছে। ঠিক আছে, এটা কেমনই লাগছে আমারও, ভেবে দেখবো তাহলে। সেটাই তো, না 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 বুঝতে হবে না, এই বইটাতে ভুল খুব কম আছে। ভাবছি আমি, সবাই ভাববো না। হ্যাঁ, উদাহরণ 20 ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, করাচ্ছি। মোটামুটি ডাউট ক্লিয়ার হলো। এই জায়গাটা একটা সমস্যা থেকে গেল, যে দুটো এমন বাস্তব সংখ্যা নিয়ে কাপড় নিতে হবে যেগুলো কেটে যাচ্ছে, দেখছি ভাবছি আমি এটা। উদাহরণ 20 লিখেছি সবাই, অঙ্কটা লিখেছি খাতায়। কি আছে অঙ্কটা আছে x প্লাস IY, তার মানটা কত বলে দিয়েছে? 3/2 প্লাস cos থিটা I sin থিটা। আচ্ছা, প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে? ইকুয়ালস টু 4x মাইনাস 3, এটা আমাকে দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে। সবারই দেখতে পাচ্ছি অঙ্কটা। আচ্ছা, কি করে করব? এখান থেকে আমার খুব ভালো হতো যদি আমি x এর মানটা y এর মানটা পেয়ে যেতাম, তাহলে প্রমাণটা করতে খুব ইজি হতো না? ঠিক আছে, তাহলে x এর মানটা y এর মানটা যদি দরকার হয়, তাহলে এইটাকে যদি আমি এই আকারে আনতে পারি, মানে কোনো একটা সংখ্যা প্লাস r ইন্টু কোনো একটা সংখ্যা, তাহলে তো আমি বলতে পারবো যে x এর মানটা a আর y এর মানটা b। বুঝতে পারছো? তাহলে আমার কাজ কি এখন? এই সংখ্যাটাকে এই আকারে প্রকাশ করা, তাহলে আমি x আর y এর মানটা পেয়ে যাব। সবাই বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে এখন আমার উদ্দেশ্য হচ্ছে এইটাকে এই আকারে প্রকাশ করা। করতে গেলে আমার সবসময় অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। ঠিক আছে, অনুবন্ধী গুণ করলেই সহজ হবে করাটা। করছি। সারাদিন এখানে কাজ চলতেই থাকে নাকি? সবাই থেকে পড়াতে এসছি, কিছু না কিছু চলতেই থাকে এই জায়গাটাতে, এত আওয়াজ আসে। অনুবন্ধী দিয়ে গুণ করলাম উপর নিচে। নিচে যদি আমি এইটাকে এভাবে এটাকে বি ভাবি, তাকে সবাই তাকাবো একবার, এটা এ আর এটা বি, তাহলে এই যে এ প্লাস বি আর এ মানে সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কত হয়ে যাবে? 2 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস আই সাইন থিটা তার হোল স্কোয়ার। বুঝতে পারছি? আচ্ছা, উপরে যেমন আছে তেমনই থাক। 3 ইন্টু 2 প্লাস কস থিটা
মাইনাস আই ইন্টু 3 সাইন থিটা। আচ্ছা, এবার দেখবো নিচে আমার এখানে সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে 4 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 4 কস থিটা। আচ্ছা, আর এখানে আই স্কোয়ারের মানটা কত? -1 তো, তাহলে -1 সাইন স্কোয়ার থিটা। সবাই বুঝতে পারছি? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে এটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। সবাই বুঝতে পারলাম নিশ্চয়ই? হ্যাঁ, কী সমস্যা? কেন আই স্কোয়ার হবে না? আই সাইন থিটা হোল স্কোয়ার আছে না, দেখতে হবে তো। এ স্কোয়ার মানে সূত্র অ্যাপ্লাই হয়েছিল তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এই সাইন স্কোয়ার থিটা কোস স্কোয়ার থিটা যোগ করলে কত হয়ে যাবে? 1 হয়ে গেল, ঠিক আছে? তাহলে উপরে আছে আমার কাছে 3 2 প্লাস কস থিটা মাইনাস আই 3 সাইন থিটা। আচ্ছা, নিচে কত পাচ্ছি? আমরা নিচে পাচ্ছি 4 আর না 4 আর 1 করলে এক যোগ করলে প্লাস 5 হয়ে গেল, ঠিক আছে? তাহলে 5 প্লাস 4 কস থিটা, এটাকে সাজিয়ে নিচ্ছি একটু এই আকারে। কী করে? 3 ইন্টু 2 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 কস থিটা। আচ্ছা, প্লাস এখানে প্লাসই লিখলাম, লিখে -3 সাইন থিটা বাই 5 প্লাস 4 কস থিটা। আর এখানে আইটাকে দিয়ে দিচ্ছি আলাদা করে, ঠিক আছে? বা এখানে দিলেও হবে, ঠিক আছে? এবার লক্ষ্য করবো সবাই, এটা এক্স প্লাস আই ওয়াইয়ের মান এটা। তাহলে আমি যদি তুলনা করি দুই দিক থেকে, বাস্তব বা কাল্পনিক পার্ট, তাহলে লিখবো উভয় পক্ষ থেকে তুলনা করে পাই। সবাই লিখে নেবো একটু। তাহলে এক্সের মানটা কত পেয়ে গেলাম? 3 ইন্টু 2 প্লাস কস থিটা বাই 5 প্লাস 4 কস থিটা। আচ্ছা, আর ওয়াইয়ের মানটা বেরিয়ে যাবে -3 সাইন থিটা। না, আই কেন? আই কেন? আই তো আইয়ের সাথে তো তুলনা করছি দুই দিকে, আই ওয়াই ওয়াই, ঠিক আছে? তাহলে ওয়াইয়ের মানটা এটা বাই এটা। হ্যাঁ, এত সবাই লিখবো আগে তাড়াতাড়ি, এত লিখবো তারপর বলছি আমি। এত ভালো, আশা করি সবাই এত বুঝতে পেরেছি, তাই তো? এক্স এর মান বের করা পর্যন্ত। এইবার একটু তো আগায় আমরা, যে ইমরান সাবধান। আচ্ছা, তো এখানে এবার এক্স স্কোয়ারের মানটা বের করতে হবে, ওয়াই স্কোয়ারের মানটা বের করতে হবে, আর 4কে এক্স দিয়ে গুণ করতে হবে, -3 করতে হবে, দেখতে হবে আসছে কিনা 0, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, তো আমি যদি একটাই কিছু করতে চাই, মানে একটাই মান বের করতে চাইছি, মানে দুদিকে করতে চাইছি না, তাহলে কী হবে? আমি চাইবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এটাকে 0 দেখাতে চাইবো। একই কথা, এইটা প্রমাণ করাও যা আর এইটা প্রমাণ করাও যা, সবগুলোকে একদিকে নিয়ে চলে এসেছি। আচ্ছা, এবার আমি যদি বলছি যে এক্স স্কোয়ার মাইনাস 4x, তো 2 ইন্টু এক্স ইন্টু 2 লিখছি, তাহলে 2 ইন্টু 2 4x হয়ে গেল। আর 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে বি স্কোয়ার করলে কত? 4 লাগবে আমার একটা, ঠিক আছে? বুঝতে পারছি তো? আচ্ছা, প্লাস ওয়াই স্কোয়ার যেমন ছিল লিখে দিলাম, 3 যেমন ছিল লিখে দিলাম, কিন্তু এই যে 4টা, এটা কি ছিল আগে থেকে কোথাও? ছিল না, আমি নিয়ে এসেছি। তাহলে আমাকে কি পরে একটা বিয়োগ করতে হবে, আবার বিকজ সেটা দেখাতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, তার মানে এই যে এখান থেকে এখানে সূত্র অ্যাপ্লাই হয়ে গেল, এখান থেকে এখানে কী সূত্র? x - 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4 প্লাস 3 করলে -1 হচ্ছে, ওইদিকে গেলে 1 হয়ে যাবে। তো আমি যদি এইটা দেখাতে পারি তাহলেও তো আমার প্রমাণটা দেখানো হয়ে যাবে, ঠিক আছে? এটা করলে সহজ হয়ে যাবে, নর্মালি করলেও হবে, এমনিও হবে, অনেকটা লেন্দি হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে? মানে কেউ যদি ভাবে যে আমি এটা স্কোয়ার করবো, আবার এদিকে করে দেখবো, ওটাও হবে, এটা করলে তাড়াতাড়ি হবে। আচ্ছা, একবার তাহলে সবাই লিখে নেবো, প্রমাণ করতে হবে যে এইটা অর্থাৎ অর্থাৎ অর্থাৎ, এবার লিখে নেবো একবার তাড়াতাড়ি, এই জায়গাটা প্রমাণ করতে হবে, এটা অর্থাৎ অর্থাৎ অর্থাৎ, তাড়াতাড়ি। এবার আমরা তাহলে এই যে প্রমাণটা করতে চাইছি অর্থাৎ বলে লিখলাম, এই প্রমাণটার আমরা লেফট হ্যান্ড সাইডটাকে লিখেছি এখানে, তাই না? কোনটা? এটা 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 আমি তৈরি করলাম, সহজ হবে, ঠিক আছে? আমি যদি কিছুই না, লেফট হ্যান্ড সাইড বলে এক্সের মানটা স্কোয়ার, ওয়াইয়ের মানটা স্কোয়ার করতাম, একটা মান বের করতাম। রাইট হ্যান্ড সাইড বলে 4x - 3 করতাম, দেখতাম দুটোই সমান আসছে, ওইটা করলেও হবে, 100% হবে। এবার যেটা এটা করা হলো না, এটা করলে অঙ্কটা একটু সহজ হয়ে যাবে, কটা লাইন কম হবে অঙ্কটার, ঠিক আছে? কারণ এখানে কি, আমি লেফট হ্যান্ড সাইডের মানটা বের করে শুধু এটা 1 দেখাতে পারলেই তো কাজটা কমে গেল আমার। রাইট হ্যান্ড সাইডে কিছু দেখাতে হবে, করে আর দেখাতে হবে না, তো ওই জন্য এটা করলাম। তাহলে এখানে আবার লেফট হ্যান্ড সাইড আবার রাইট হ্যান্ড সাইড করলে অঙ্কটা লেন্দি হয়ে যেত, বুঝতে পারলাম? এতটুকুর জন্যই।
আচ্ছা, এইবার এক্সের মানটা বসিয়েছি এখানে। এই যে এক্সের মানটা ছিল না 3 ইন্টু 1 প্লাস 2 প্লাস কস থিটা, তাহলে গুণ করে দিলাম 6 প্লাস 3 কস থিটা হয়ে গেল, ডিভাইডেড বাই যেটা ছিল সেটা, আর -2 লিখেছি, তার হোল স্কোয়ার লিখেছি, আর এখানে ওয়াইয়ের মানটা লিখেছি, তার হোল স্কোয়ার লিখেছি। ঠিক আছে, এবার এটাকে 1 দেখাতে পারলেই তো অঙ্ক শেষ। সবাই বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, দশাও করি। নিচে পাবো 5 প্লাস 4 কস থিটা, তার হোল স্কোয়ারই পাচ্ছি নিচে। আচ্ছা, বা থাক, এটা এরকমই থাক। উপরে কত পাবো? উপরে পাবো আমরা 6 প্লাস 3 কস থিটা মাইনাস 10 মাইনাস 8 কস থিটা। আচ্ছা, এটার হোল স্কোয়ার প্লাস মাইনাস সাইন থিটা স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা, আর 5 প্লাস 4 কস থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, উপরে পাচ্ছি আমরা 6 মাইনাস 10 করলে -4 মাইনাস 5 কস থিটা তার হোল স্কোয়ার ভাগিত 5 প্লাস 4 কস থিটা তার হোল স্কোয়ার, প্লাস দিয়ে সাইন স্কোয়ার থিটা বাই 5 প্লাস 4 কস থিটা তার হোল স্কোয়ার। নিচে লসাগু করছি 5 প্লাস 4 কস থিটা তার হোল স্কোয়ার। উপরে আচ্ছা, আমাকে কেউ বলবে -a মাইনাস বি তার স্কোয়ার করলে যা হবে, আর a প্লাস বি হোল স্কোয়ার করলে একই জিনিস আসবে। কেন? মাইনাসটাকে বাইরে যখন কমন নিচ্ছি, ওটা বাইরে হয়ে স্কোয়ার হয়ে বেরিয়ে আসলো, এই জন্য প্লাস হয়ে গেল। মানে এটাও যা আর এটাও যা, তাহলে এখানে আমি 4 প্লাস 5 কস থিটা হোল স্কোয়ারটাকে ভেঙে দেবো। ও আচ্ছা, হ্যাঁ ঠিক তো, ওটা 3টা কোথায় গেছে? ঠিক বলে ধরেছো, 9 হবে এখানে একটা। ঠিক আছে, এটা 9 হবে, এটা 9 হবে। সবাই বুঝতে পারলাম নিশ্চয়ই? আচ্ছা, এবার এটাকে ভেঙে দিচ্ছি, তাহলে এটা কত হবে? 4 স্কোয়ার করলে 16, 5 স্কোয়ার করলে 5 25 কস স্কোয়ার থিটা, আর প্লাস 2ab যখন লিখবো তো 2 ইন্টু 4 ইন্টু 5 কস থিটা, প্লাস লিখে 9 সাইন স্কোয়ার থিটা। আশা করছি ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখব কী কী পাচ্ছি আমরা এখানে। আচ্ছা, নিচে কি আছে? নিচে একটু ভেবে দেখি তো, নিচে কি আছে? 5 স্কোয়ার মানে 25, 4 কস থিটা স্কোয়ার করলে 16 কস স্কোয়ার থিটা, প্লাস 2 ইন্টু 5 ইন্টু 4 কস থিটা, তার মানে 40 কস থিটা। কারো বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে। 2 ইন্টু 5 10, নিচেরটা ওইটা কেন অসুবিধা হবে? এটাকে জাস্ট খুলে দিয়েছি, a প্লাস বি হোল স্কোয়ার, আর এটা জাস্ট লিখেছি এখানে। ঠিক আছে, তো নিচে এটা আছে না, তাহলে উপরে মানে কি বুঝলাম? উপরেও তাহলে আমাকে সব কিছু কস দিয়ে আনতে হবে। এই যে সাইনটা আছে, এটাকে ভেঙে কসে নিয়ে যেতে হবে, তাহলে নিচেটা সঙ্গে মিলাতে পারবো আমি। আমাকে তো কেটে কুটে 1 নিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ, এটা 25 হবে, ঠিক তো। 5 কস থিটা স্কোয়ার করলে 25 কস স্কোয়ার থিটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ওটা 2 5 মিস হয়ে গেছিলো ওখান থেকে, তাহলে 5, হ্যাঁ এত ভুল করছে কেন আমি? 40 কস থিটা। আচ্ছা, এবার 16 আর 25 কস স্কোয়ার থিটা থাক, 16 25 কস স্কোয়ার থিটা। আচ্ছা, 2 4 8, 8 5 40 কস থিটা। আচ্ছা, আর এখান থেকে 9 কমন নিলে 9 থাকলো, সাইন স্কোয়ার থিটা সূত্র 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এরপর লাইনে হয়ে যাবে। কেন? এই যে 16 আর 9 ইন্টু 1 করলে 9 মানে 25, 25 মিলে গেল, 40 কস থিটা মিলে গেছে। ঠিক আছে, 25 কস স্কোয়ার থিটা মাইনাস 9 কস স্কোয়ার থিটা বিয়োগ করলে 16 কস স্কোয়ার থিটা। নিচেও আছে, মানে উপর নিচে এক ইঞ্চ চলে আসলো, কাটাকাটি করে 1। কোনটা 40 কস থিটা কত থেকে? এটা নিচে এটাকে ভেঙেছি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ওখান থেকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একবার লিখে দিচ্ছি। উপরে এক ইঞ্চ লিখে 16, আর এখানে 9 যোগ করলে 25, প্লাস 25 থেকে 9 যায় 16 কস স্কোয়ার থিটা, আর 40 কস থিটা। নিচেও একই জিনিসই আছে, 25 প্লাস 16 কস স্কোয়ার থিটা প্লাস 40 কস থিটা, কাটাকাটি করে 1। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। আচ্ছা, পুরো সবাই বুঝতে পারলাম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 5 নম্বরের জন্য। কি বললাম? এরপরে জটিল সংখ্যার বর্গমূল। শুনতে কেমন লাগছে? যে জটিল সংখ্যাকে বর্গমূল করে দেবো? ঠিক আছে, মানে রুট একটা জটিল সংখ্যা। হ্যাঁ হ্যাঁ, ঘনমূল তো শিখেছি, 1-এর ঘনমূল শিখেছি। একটা জটিল সংখ্যা মানে এই যে 2 + 3i, এইটাকে রুট করলে কি আসবে?
বর্গমূল কি আছে, কি আসবে সেটা বের করতেই শিখবো আজকে, ঠিক আছে? যে একটা জটিল সংখ্যার বর্গমূল কি করে করতে হয় সেটা শিখবো, লিখবো সবাই। একটি জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়, সবাই সবাই হেডিং করবো। এই কথা নাই ইমরান, একটি জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। এত জ্বালালে কি করে হবে? একটা জটিল সংখ্যা তার আমরা বর্গমূল নির্ণয় করব। ইমরান ইধার, ঠিক আছে? তো সাপোজ জটিল সংখ্যাটা হচ্ছে z = x + iy। তো এইটার আমাকে বর্গমূল নির্ণয় করতে বলেছে। আগে ভালো করে থিওরিটা বুঝে নিই, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে আমাদের, ঠিক আছে? তো একটা জটিল সংখ্যা দিয়েছে x + iy, এটার বর্গমূল করতে হবে। তো x এর মানও জানা আছে, y মান জানা আছে, কারণ সাপোজ দিল 2 + 3 হয়, তার মানে x = 2, এগুলো তো দেওয়া থাকবে, ঠিক আছে? তা আমরা কি করব, সবসময় ধরে নেব, ধরি √x + iy = a + ib, মানে একটা জটিল সংখ্যাকে বর্গমূল করলে জটিল সংখ্যাই হবে, বাস্তব সংখ্যা তো আর হবে না, ঠিক আছে? তাহলে এটাকে রুট করলে এটা হবে, ধরে নিলাম একটা জটিল সংখ্যা কোনো একটা a + ib ধরে নিলাম, ঠিক আছে? সবাই বুঝতে পারছি? আচ্ছা, যদি আমরা দুই দিকে বর্গ করি তাহলে কি আসবে, x + iy = a + ib তার হোল স্কোয়ার, তাহলে বুঝতে পারছি? আচ্ছা, এবার এটাকে খুলে দিই, x + iy, এটা খুলে দিলে আসবে a² + 2 × a × ib + ib এর স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা a², এখান থেকে পাবো কিন্তু -b², ঠিক আছে? তাহলে a² - b² + 2ab × i, ঠিক আছে? সবাই নিশ্চয়ই বুঝতে পারলাম এত দূর আমরা, ঠিক আছে? x + iy। আচ্ছা, আমার উদ্দেশ্য কি আছে? আমার উদ্দেশ্য হচ্ছে আমি যদি কোনো মতো a আর b এর মানটা বের করতে পারি তাহলেই তো অঙ্ক সলভ, তাই না? তো a আর b এর মানটা বের করার জন্য কিছু করছি, তাহলে এখান থেকে যদি দুই দিক থেকে তুলনা করে দিই, আমরা তুলনা করে পাই, কি পাবো তুলনা করে? তুলনা করে পাই x এর মানটা হচ্ছে a² - b², y এর মানটা 2ab। সবাই বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই দুটো সমীকরণ থেকে a আর b এগুলোর মান বের করা। আমি যদি a আর b এর মান বের করতে পারি তাহলেই তো অঙ্ক একদম সলভ। সবাই বুঝতে পারছি তো? ঠিক আছে, তো কি করে বের করব a আর b এর মানটা, সেটাই হচ্ছে কি এখানে একটু ট্রিক। অতটা সহজ না তো, খুব ডিফিকাল্ট হয়ে যাবে, স্কোয়ার আছে না, একটা খুব সহজ পদ্ধতি আছে এই দুটো জায়গা থেকে, মানে এখানে এ কী বললাম, a আর b এর মান বের করতে হবে আমাকে, ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি কোনো মতো a² + b² এর মান পেয়ে যাই তাহলে খুব সুবিধা হবে না? কেন? কারণ আমি a² - b² এর মান জানি, a² + b² এর মান যদি পেয়ে যাই, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে তো 2a² এর মানটা কিছু একটা পেয়ে যাবো, কারণ b² কেটে যাবে তো, বুঝতে পারছি তো? আচ্ছা, তাহলে এখান থেকে a এর মানটা পেয়ে যাবো, বাদে কথা আমার কাছে এখানে a এর মানটা পেয়ে যাবো, ঠিক আছে? একইভাবে যদি আমি এই দুটাকে বিয়োগ করে দিই আবার, তখন এটা কেটে গিয়ে b এর মানটা পেয়ে যাবো। তাহলে আমার যদি আমি কি বললাম, এইটার মান b যদি বের করে নিতে পারি তাহলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। তো ওই মানটা বের করার জন্য আমাদের কাছে একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমি যদি বলি যে c - d তার হোল স্কোয়ার বা c + d তার হোল স্কোয়ার, ঠিক আছে? এটার সূত্র আমি বলতে পারি c - d তার হোল স্কোয়ার + 4 × c × d। বলতে পারবো? এটা বলতে পারবো? পারবো কি? পারবো? কেন পারবো? কারণ c² + d² + 2cd পাচ্ছি এখান থেকে, আর এখানে c² + d² - 2cd + 4cd, মানে আলটিমেটলি 2cd, তাই না? 4cd থেকে 2cd ভাগে 2cd, এখানেও 2cd ছিল, এখানেও 2cd আছে, মানে ভুল কিছু না, এই সূত্রটা একদম ঠিক আছে, ভেরিফাইড। আচ্ছা, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, আমি লিখছি a² + b² তার হোল স্কোয়ার, মানে এইটা আমার কাছে a² হ্যাঁ, তাহলে এটা আমার কাছে c আর এটা হচ্ছে d,
ঠিক আছে, তাহলে সি প্লাস ডি তার সূত্র কি বলছে, সি মাইনাস ডি তার হোল স্কোয়ার করে দাও প্লাস 4 ইন্টু সি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এটা সি এটা ডি তো সাবধান, 4 স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এই মানটা আমি জানি অবশ্যই, এই তো এখানে এক্স তো, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। আচ্ছা 4 এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি, 2ab হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে এটার মান পেয়ে গেলাম ওয়াই স্কোয়ার। তাহলে পরের লাইনে আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ারের মান ছিল এটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই তো এগুলো দেওয়া আছে, এক্স আর ওয়াই মান জানি আমি, কোশ্চেনে দেওয়া আছে এক্স আর ওয়াই এর মান, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা খুব সহজে পেয়ে গেলাম না। আর যেই আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়ে গেলাম, এইটাকে আমি 1 নম্বর বলবো, এইটাকে আমি 2 নম্বর বলবো। তাহলে 1 আর 2 যোগ করলেই আমি 2a স্কোয়ারের মানটা পেয়ে যাব। ঠিক আছে, আর 2a স্কোয়ারের মান পেলে এ স্কোয়ারের মানটা পাবো, এ স্কোয়ারের মান পেলে এ এর মানটা পেয়ে যাবো। একইভাবে যদি আমি 1 থেকে যদি 2টাকে বিয়োগ করে দিই, ঠিক আছে, তাহলে 2b স্কোয়ারের মান পাবো, 2b স্কোয়ারের মান পেলে বি স্কোয়ারের মানটা পেয়ে যাব, আর তাহলে বি এর মানটাও পেয়ে গেলাম। তাহলে এই যে যেটা আমার মান দরকার ছিল a প্লাস আইবি, সেটা খুব ইজিলি হয়ে যাচ্ছে ইমরান। বুঝলাম, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এই একটা জায়গাতে একটা সমস্যা ছিল যে এখানে হোল স্কোয়ার ছিল, এখানে প্লাস মাইনাস না লিখে শুধু প্লাসটা কেন নিয়েছি, এখানে একটা মাইনাসটা হতে পারতো তো, মাইনাস হওয়া সম্ভবই না। এ স্কোয়ার মানে কি ধনাত্মক নাম্বার, বি স্কোয়ার একটা ধনাত্মক নাম্বার, তো দুটো ধনাত্মক সংখ্যার যোগফল ঋণাত্মক হতে পারে কখনো, হতে পারে না। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করে ধনাত্মকই হবে। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছি, ক্লিয়ার তো। তাহলে এই সবাই থিওরিটা একবার টুকে নেব, ঠিক আছে, তারপরে আমি একটা অঙ্ক করতেছি, তাড়াতাড়ি টুকবো, একদম তাড়াতাড়ি দেখাই আমি অঙ্কটা। 11-র 1 নম্বরটা দেখাই। 11-র 1 কী আছে অঙ্কটাতে, -1। আচ্ছা জেড সমান সমান -1, আচ্ছা -√3, ওটাকে লেখা যাবে না, √3i ডিভাইডেড বাই 2, -1টা আই হয়ে গেল, √3টা বেরিয়ে চলে এসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে লিখতে পারবো -1/2 প্লাস √3/2 ইন্টু আই, তাই যে এ প্লাস আইবি বা এক্স প্লাস আই ওয়াই যাই ভাবি না কেন আমরা। ঠিক আছে, এবার কি করতে বলেছিলাম আমরা, বলেছিলাম সব সময় যে প্রথম কাজটা কি বলেছিলাম, এটা রুট এটাকে ধরে নিতে হবে, তাহলে ধরে নিচ্ছি, ধরি এই যে এটা তো লাগবেই আমার, এটা ছাড়া অঙ্কটাই হবে না, ধরি √ ওভার মাইনাস, আচ্ছা বা এক কাজ করছি, √z সমান সমান এ প্লাস আইবি। ঠিক আছে, তাহলে জেড এর মানটা কত, মানে স্কোয়ার করে দিলে জেড হয়ে গেল, জেড এর মানটা কত হয়ে যাবে, এ প্লাস আইবি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরটা এখানে করছি, নিচে করছি, জেড সমান এ প্লাস আইবি তার হোল স্কোয়ার। তাহলে জেড মানে হচ্ছে কত আমার কাছে, -1/2 প্লাস √3/2 ইন্টু আই, আর এ প্লাস বির হোল স্কোয়ার করলে আর বলে দিচ্ছে এই যে এটাই আসবে, নতুন করে দেখানোর কিছু নেই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার সাথে 2ab ইন্টু আই। আশা করছি সবার ক্লিয়ার। ঠিক আছে, তো যদি আমরা দুই দিক থেকে তুলনা করি, তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানটা কত পাবো, -1/2, এটা 1 নম্বর সমীকরণ। আর 2ab এর মানটা কত পাবো, এই 2ab এই যে √3/2, এখানে তো ওয়াই এর মান জানি তো, ওয়াই কেন, এখানে তো ওয়াই ছিল, এর দূর সবাই ক্লিয়ার তো। জাস্ট এইটা দেখবো, এটাকে দেখবো, একটা তুলনা করবো, একই জিনিস করে যাচ্ছি কিন্তু শুধু আমরা। ঠিক আছে, শুধু এখানে এক্স আর ওয়াইয়ের জায়গায় মানগুলো দিয়ে দিয়েছে আমাদেরকে, বুঝতে পারছি তো। আচ্ছা এবার আমি কি বললাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করার জন্য আমরা এগোবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানটা কী দাঁড়াবে, তার মানটা দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2ab তার স্কোয়ার লিখে দিলাম, বুঝতে সুবিধা হবে, 4a স্কোয়ার বি স্কোয়ার 2ab তার হোল স্কোয়ার। আচ্ছা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে -1/2 স্কোয়ার করলে 1/4, আর 2ab মানে √3/2 স্কোয়ার করলে 3/4, তাহলে স্কোয়ার যোগ করলে 1 পাচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানটা কত পেলাম, 1। ঠিক আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার তাহলে আর কিছু বলার অপেক্ষা রাখছে না, কী করব, এবার ওই যে 1 নম্বর আর 2 নম্বরকে একবার যোগ করব আর একবার বিয়োগ করব। ঠিক আছে, 1 + 2 করে পাই, কি পাই, 1 + 2 করে, 1 + 2 করে পাবো আমরা 2a স্কোয়ার, তার মানটা -1/2 আর 1 যোগ করলে 1/2, তাহলে এ স্কোয়ারের মানটা পেলাম 1/4, এ এর মানটা পেলাম +-1/2।
একইভাবে যদি আমরা 1 - 2 করে পাই কি পাই, আচ্ছা 1 - 2 না 2 - 1 করলে ভালো হবে, 2 - 1, তাহলে সেখান থেকে আমরা 2b² তার মানটা পাবো 1 + 1 এর 2 মানে 3 এর 2, তাহলে b² এর মানটা 3 এর 4, b এর মানটা ±√3/2। তাহলে এই যে যেটা বের করতে বলেছিল বর্গমূল √z, তার মানটা বা z না লিখে অঙ্কটাই লিখছি -12 + √3/2 × I, এর রুট করলে আমি কি পেলাম, আমি বলতে পারি ±12 + √3/2 × I, এই যে বেরিয়ে গেছে। এ এর মানটা এটা, বি এর মানটা এটা, প্লাস মাইনাসটা বাইরে কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে? একদম ক্লিয়ার তো? জাস্ট থিওরিটার মধ্যে একদম করে বুঝিয়ে দিলাম, থিওরি রেখেছি যেন পাস হয়ে না বোঝার জন্য। यार एक्चुअली a स्क्वायर प्लस b स्क्वायर होल स्क्वायर समान 1 হচ্ছে না হ্যাঁ প্লাস মাইনাস এখানে কি হবে স্যার a স্কয়ার এখানে 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 মাইনাস নিলাম না কেন, এখানে কেন মাইনাস নিলাম? আচ্ছা এখানে ছিল গিয়ে a² মানে কি একটা বাস্তব সংখ্যা, মানে মানে বাস্তব সংখ্যা নেগেটিভ হতে পারে না, ধনাত্মক 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 যোগ করে কি ঋণাত্মক হতে পারে, ওই জন্য শুধু ধনাত্মক নিলাম, মাইনাস নেয়নি এখানে, ঠিক আছে? কিন্তু এখানে কি a² মানটা 1 এর 4, তাহলে a এর মানটা তো ±1/2 দুটোই হতে পারে, ঠিক আছে? বুঝতে পারলাম কি? এটা এখানে আলাদা কারণে হয়নি, এখানে আলাদা কারণে হয়েছে। আচ্ছা আগে হোমওয়ার্ক নিব, তারপর টুক বসবো, ঠিক আছে? হোমওয়ার্কগুলো বলছি 11, 2, 3, তারপর তারপর হচ্ছে গিয়ে এখানে তো আর কিছু বলার দেখতে পাচ্ছি না, এদিকে চলে আসবো অনুশীলনীতে। অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত 6-এর 4, 5, 6, 4, 5, 6, 7-এর 3, 8-এর 4, 5, 11, হ্যাঁ 11, 3, 4, না 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 11 তো 3, 4ই আছে, 11, 3, 4 অতি সংখ্যিত বলছি তো, ঠিক আছে? 12, 1, 2, 3, 4, হ্যাঁ 13, 16, ব্যাস এই হচ্ছে হোমওয়ার্ক। না না এরপর দিন পর